আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিন। সঙ্গে আছে আমি শাহনেওয়াজ সরকার। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসায় কঠোরতা আনছে যুক্তরাষ্ট্র। মিনিয়াপলিসে ক্যাথলিক স্কুলে গুলিতে 2 শিশু নিহত। এবং গ্রিনল্যান্ড ইস্যুতে উত্তেজনা, মার্কিন কূটনীতিককে তলব করল ডেনমার্ক। দর্শক, শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী, সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির অংশগ্রহণকারী এবং সাংবাদিকদের ভিসা সংক্রান্ত নীতি কঠোর করার প্রস্তাব দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। রয়টার্স জানিয়েছে, FJOI ভিসার মেয়াদ নির্দিষ্ট সীমার মধ্যে বেঁধে দেওয়া হবে। প্রস্তাব অনুযায়ী শিক্ষার্থী ও বিনিময় কর্মীদের ভিসার সর্বোচ্চ মেয়াদ 4 বছর এবং সাংবাদিকদের ভিসা 240 দিন করা হবে। চীনের নাগরিকদের জন্য এই মেয়াদ মাত্র 90 দিন। মেয়াদ বৃদ্ধির জন্য আলাদা আবেদন করতে হবে। মার্কিন প্রশাসনের দাবি, এই পরিবর্তনের মাধ্যমে ভিসাধারীদের অবস্থানকাল আরও কার্যকরভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হবে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এতে আন্তর্জাতিক শিক্ষার্থী, কর্মী ও সাংবাদিকদের যুক্তরাষ্ট্রে অবস্থান আরও জটিল হয়ে উঠবে। যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিসে একটি ক্যাথলিক স্কুলে গির্জায় প্রার্থনাকালে গুলির ঘটনায় 8 ও 10 বছর বয়সী 2 শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত 17 জন, যাদের বেশিরভাগই শিশু। পুলিশ জানায়, বুধবার সকালে এক যুবক রাইফেল, শটগান ও পিস্তল নিয়ে গির্জার জানালা লক্ষ্য করে গুলি চালায়। পরে সে আত্মহত্যা করে। আহতদের মধ্যে 2 জন শিশুর অবস্থা গুরুতর। মিনিয়াপলিসের মেয়র জ্যাকব ফ্রে বলেন, স্কুল ও গির্জার মতো জায়গাও এখন নিরাপদ নয়। যুক্তরাষ্ট্রে চলতি বছর শিক্ষা প্রতিষ্ঠানে বন্দুক হামলার ঘটনা দাঁড়ালো 33টিতে। গ্রিনল্যান্ডে গোপন মার্কিন প্রভাব বিস্তারের অভিযোগে কোপেনহেগেনে নিযুক্ত মার্কিন শীর্ষ কূটনীতিককে তলব করেছে ডেনমার্ক। ডেনিশ গোয়েন্দা সংস্থা জানিয়েছে, কয়েকজন মার্কিন নাগরিক গ্রিনল্যান্ডকে ডেনমার্ক থেকে বিচ্ছিন্ন করে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত করার প্রচারণায় জড়িত ছিলেন। পররাষ্ট্রমন্ত্রী লার্স লোককে রাসমুসেন বলেন, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গ্রিনল্যান্ড বর্তমানে ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার অঞ্চলটি অধিগ্রহণের ইচ্ছা প্রকাশ করেছেন। এমনকি প্রয়োজনে বল প্রয়োগের কথাও বলেছেন তিনি। এতে 2 মিত্র দেশের সম্পর্কে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। দর্শক, এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। নিউ ইয়র্কের উডসাইডে সবাইকে অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান ব্যবসায়ী শাহনেওয়াজের। গোলাপগঞ্জ ইউনাইটেড ফোরাম অব নিউ জার্সির বার্ষিক বনভোজনে প্রাণের মেলা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট। এবং হাসনাত সার্জিসকে প্রকাশ্যে ক্ষমা চাইতে আলটিমেটাম। দর্শক, আবারও স্বাগতম সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। নিউ ইয়র্কে বাংলাদেশি কমিউনিটির সুপরিচিত ব্যবসায়ী ও গোল্ডেন হোম কেয়ারের সিইও শাহনেওয়াজ ও তার পরিবারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলতে থাকা কুৎসা ও অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়েছেন তিনি। গত 26 জুলাই উডসাইডের গুলশান টেরেসে শুভানুধ্যায়ীদের নিয়ে আয়োজিত এক খোলামেলা আলোচনায় তিনি আবেগঘন বক্তব্যের মাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করেন এবং সবাইকে সামাজিক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান। শাহনেওয়াজ বলেন, আমিও লিখব না, আপনারাও লিখবেন না। ছেলে মেয়েদের সামাজিক মর্যাদার কথা চিন্তা করুন। তাদের বিয়ে শাদী দিতে হবে, ভবিষ্যৎ গড়তে হবে। যদি কোনো ভুল ত্রুটি আমার হয়ে থাকে, আমি ক্ষমা চাই। আপনারাও আমাদের ক্ষমা করবেন। ক্ষমা চাই। আপনাদের কাছে অনেক কথা বললাম, অনেক বেশি কথা বলে ফেলেছি। সবার উদ্দেশ্যে বলছি, যারা লিখছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা আমাকে মাফ করে দিয়ে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, আমরা এই কাজগুলো বন্ধ করি। তিনি আরও বলেন, তার প্রতিষ্ঠানের কর্মচারীরা ব্যক্তিগতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে যা লিখে থাকেন তার সঙ্গে তিনি জড়িত নন। কাজের বাইরে কর্মচারীদের সঙ্গে তার কোনো আলাপ হয় না। অথচ তাদের কথার সূত্র ধরে তার পরিবারকে লক্ষ্য করে অশ্লীল মন্তব্য করা হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি প্রশ্ন রেখে বলেন, কেন আমার পরিবারকে আক্রমণ করা হবে? কেন অশ্লীল মন্তব্য করা হবে? এসব থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আসিফ বারী, মোহাম্মদ আজিজ, নাসরিন আহমেদ, পার্থ বড়ুয়া, কারো সাথে আমার বিরোধ নেই। আমরা সবাই একসাথে বসবো, আপনারা যদি বসতে চান সবাই মিলে বসবো, একসাথে বসে সবার সাথে কথা বলবো। ভাই, আমাদের ভুল ত্রুটি কোথায়, শাহনেওয়াজের ভুল কোথায়? দোহাই লাগে আপনাদের,
যে অন্যায় করবে তার সাথে আপনি অন্যায় করেন, তার সাথে আপনি লড়েন, ফাইট করেন, যুদ্ধ করেন, সবকিছু করেন, কিন্তু আমারে এর ভিতর জড়াবেন না। আলোচনায় উপস্থিত শাহনেওয়াজের সহধর্মিনী রানো নেওয়াজ কান্না জড়িত কণ্ঠে বলেন, আমি একজন মা, আমার ছেলে মেয়ে আছে, আমাদের বিরুদ্ধে এভাবে কুচ্ছা রটিয়ে আসলে কি লাভ হচ্ছে? আমরা সবাইকে সহযোগিতা করি, কখনো কারো ক্ষতি করি না, সেটা যদি একটি প্রাণীও হয়। তিনি সবাইকে গুজব ও অপপ্রচার থেকে দূরে থাকার অনুরোধ জানান। আলোচনায় অংশগ্রহণকারী শুভানুধ্যায়ীরাও সামাজিক যোগাযোগ মাধ্যমে একে অপরকে নিয়ে কটূক্তি, কুৎসা রটনা ও বিভেদ সৃষ্টির প্রবণতা থেকে বেরিয়ে আসার আহ্বান জানান। তারা বলেন, প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখা জরুরি। মতপার্থক্য থাকলেও গঠনমূলক সংলাপের মাধ্যমে সমস্যার সমাধান করা উচিত। খোলামেলা এ আলোচনা সভায় বাংলাদেশ সোসাইটির কর্মকর্তা, বিভিন্ন সামাজিক সংগঠনের সভাপতি সম্পাদক, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, সুধীজন সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। প্রবাসে থেকেও শেকড়ের টানে এক হওয়ার অনন্য উদাহরণ সৃষ্টি করল গোলাপগঞ্জ ইউনাইটেড ফোরাম অব নিউ জার্সি। রোববার প্রসপেক্ট পার্কে সংগঠনটির উদ্যোগে আয়োজিত বার্ষিক বনভোজন এক উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। সকাল থেকেই প্রবাসী বাংলাদেশিদের পদচারণায় মুখর হয়ে ওঠে পার্ক এলাকা। পরিবারের সদস্য, বন্ধুবান্ধব ও পরিচিতজনদের অংশগ্রহণে বনভোজনটি রূপ নেয় এক প্রাণবন্ত মিলন মেলায়। একই দিনে প্যাটারসনে একাধিক সংগঠনের পিকনিক, সামাজিক অনুষ্ঠান ও দোয়া মাহফিল থাকলেও বিপুল মানুষের সমাগম হয়। দিনব্যাপী আয়োজনে ছিল নানা আকর্ষণীয় কার্যক্রম। প্রথম পুরস্কার হিসেবে একটি গাড়ি ছাড়াও ছিল বিভিন্ন উপহার, যা অংশগ্রহণকারীদের মধ্যে আনন্দ ছড়িয়ে দেয়। খাবারের টেবিলে ছিল প্রবাসীদের প্রিয় ঐতিহ্যবাহী আয়োজন। শিশুদের খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা, গান ও আড্ডা যেন প্রবাস জীবনে ফিরিয়ে আনে বাংলাদেশের আবহ। গোলাপগঞ্জ নাম শুনলেই প্রবাসীদের মনে ভেসে ওঠে শেকড়ের টান। সিলেটের এই উপজেলা শুধু ইতিহাসেই সমৃদ্ধ নয়, প্রকৃতির সৌন্দর্যেও অনন্য। হাওর, টিলা, তেল, গ্যাস, সবুজ মাঠ, পাহাড় আর নদী বেষ্টিত গোলাপগঞ্জ বাংলাদেশের পর্যটন মানচিত্রে বিশেষ স্থান দখল করে আছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, ভোটার তালিকা চূড়ান্তকরণ, রাজনৈতিক দল নিবন্ধন ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চূড়ান্ত করা সহ ২৪টি গুরুত্বপূর্ণ কার্যাবলীকে প্রাধান্য দিয়ে রোডম্যাপ ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এই রোডম্যাপ ঘোষণা করেন। ঘোষিত রোডম্যাপ অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে এবং তফসিল ঘোষণা করা হবে চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধে। সচিব বলেন, ভোট গ্রহণের ৬০ দিন আগে তফসিল দেব। আমাদেরকে প্রধান উপদেষ্টার দপ্তর বলেছে আগামী রমজানের আগে ভোট করার জন্য। আমার যদি ভুল না হয়ে থাকে তাহলে ১৭ বা ১৮ ফেব্রুয়ারি রমজান শুরু। আবার রমজান তো চাঁদ দেখার উপর নির্ভরশীল। এভাবে আপনি নির্বাচনের তারিখ বের করতে পারেন। সচিব জানান, হেলিকপ্টার সহায়তার প্রয়োজন হবে এমন ভোটকেন্দ্র বাছাই করে সম্ভাব্য ভোটকেন্দ্র, কক্ষ সংখ্যা, নিকটবর্তী হেলিপ্যাড, যাত্রা শুরু ও শেষ এবং প্রাসঙ্গিক অন্যান্য তথ্য জানানোর জন্য তফসিল ঘোষণার ২ মাস আগে জেলা নির্বাচন অফিসার রাঙামাটি, বান্দরবন ও খাগড়াছড়িকে নির্দেশনা দেওয়া হবে। জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার জন্য কয়েক ঘন্টার আলটিমেটাম দিয়েছে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ। এনসিপি নেতারা বিএসসি প্রকৌশলী শিক্ষার্থীদের প্রকৌশল অধিকার আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার কারিগরি ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক সাব্বির আহমেদের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, এনসিপি নেতা সার্জিস আলম প্রকৌশল অধিকার আন্দোলন এর সঙ্গে একাত্মতা প্রকাশ করতে গিয়ে কোটা শব্দটি ব্যবহার করেছেন। অন্যদিকে হাসনাত আবদুল্লাহ আন্দোলনের অযৌক্তিক দাবিকে ন্যায়সঙ্গত বলে আখ্যা দিয়েছেন। এই ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে সংগঠনটি। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, উপসহকারী প্রকৌশলী ১০ম গ্রেড কোনো কোটা পদ নয়, এটি বিশেষায়িত পদ যেখানে প্রবেশের একমাত্র যোগ্যতা হল ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, যা ১৯৭৮ সালের রাষ্ট্রপতির অধ্যাদেশ ও ১৯৯৪ সালের প্রধানমন্ত্রীর প্রজ্ঞাপনে নির্ধারিত। কারিগরি ছাত্র আন্দোলন স্পষ্ট জানিয়ে দিয়েছে, আগামী কয়েক ঘন্টার মধ্যে যদি প্রকাশ্যে ক্ষমা না চান তাহলে দেশের সব সরকারি ও বেসরকারি পলিটেকনিক শিক্ষার্থী, টিএসসি শিক্ষার্থী ও ডিপ্লোমা প্রকৌশলী এবং তাদের পরিবার সম্পূর্ণরূপে এনসিপিকে বর্জন করবে। দর্শক, এই ছিল সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শেষ করছি। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।